না না না, এইভাবে আর মিথ্যে অপবাদের মোজা মাথায় নিয়ে মেয়েরা এক পাও চলতে পারছি না। এই চক্রান্তের জাল আমাকে ছিঁড়ে ফেলতেই হবে। সেই জন্যই তো সাজলিকে আমি রাজি করেছি আমার যুদ্ধরথে সারথি হওয়ার জন্য। ওকে দিন রাত প্রচেষ্টা করে আমি লেখাপড়া শিখিয়েছি, ভদ্রভাবে কথা বলতে শিখিয়েছি, কিন্তু কিন্তু সাজলির কিছু কিছু কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার মনে হয় সেই জন্য আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছে। অথচ আমি কিছুতেই তাকে বলতে পারছি না যে আমার এই মন বর্ষার কাছে বাঁধা পড়ে আছে। না না না, বর্ষার কথা ভাবা একেবারে উচিত নয়, একেবারে উচিত নয়। কারণ যে মিথ্যে কলঙ্কের কালি আমাকে স্পর্শ করেছে, হয়তো কোনোদিন ওর মুখোমুখি হয়ে গেলে সে হয়তো আমাকে ঘৃণার ধিক্কার দিয়ে বলবে, তুমি আমার প্রেম প্রতারক, তুমি একটা খুনি। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। তাই না বাস্তব? বর্ষা, তুমি আমার ভালোবাসা পদ্ম পাতার জল নয় যে একটা মিথ্যে বাতাসের ছোট্ট ঢেউ তাকে ভুলের দিকে বিলীন করে দেবে। আমি আমার হৃদয় নীতির দাড়ি পাল্লা, তোমার ন্যায় নীতি আদর্শ পরিমাপ করে দেখেছি। তুমি একজন সত্যিকারের খাঁটি মানুষ, তাই তো সুখে দুঃখে সুনামে অপবাদে আমি তোমার চিরদিন চিরসাথী হয়ে থাকবো। বাস্তব, আমি চিরসাথী হয়ে থাকবো। না বর্ষা, না, আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে তোমার জীবনকে জড়িয়ে আমি তোমাকেও কলঙ্কিত করতে চাই না। তাই তো তোমার থেকে দূরে, বহু দূরে চলে যেতে চাই বর্ষা, বহু দূরে। দূরে চলে যাবে যদি কেন ভালোবাসা দিলে মোর নিয়ে কি তুমি খেলা শুরু করবে বলে দূরে চলে যাবে যদি কেন ভালোবাসা দিলে মোর নিয়ে আমার প্রতি তোমার মনকে এত শক্ত প্রতিজ্ঞায় বেঁধে রাখাটা উচিত নয়। জানোই তো যে মিথ্যে কলঙ্কের কালি আমাকে স্পর্শ করেছে, হয়তো আমি পুলিশের হাতে ধরা পড়ে গেলে আমার ফাঁসিও হতে পারে। না বাস্তব, না, মিথ্যে অপরাধে আদালত তোমাকে এত বড় শাস্তি দিতে পারেন না। তার জন্য তোমার হয়ে আমরা লড়বো। কাকে নিয়ে লড়বে বর্ষা? কেউ না থাক, তোমার বড় দাদা তো রয়েছেন, ওনাকে সঙ্গে নিয়ে কালই আমি একটা বড় উকিল ধরে আদালত থেকে তোমার মুক্তির আপিল করব, প্রকৃত ন্যায় পাওয়ার জন্য। বর্ষা, পর্দা, দিন রাত তোর চিন্তায় ক্ষয়ে ক্ষয়ে অস্থি চর্ম সার হয়ে যেতে বসেছি। দাদা, ওরে ভাই, নিয়তির লিখনটি এই ছিল রে। তোর মতো সৎ আদর্শবান ভাইয়ের কলঙ্ক বিদ্রুপ আমাকে সইতে হবে। পারছি না রে ভাই, আর আমি পারছি না লোক নিন্দার ভার সহ্য। বল না রে ভাই, এ কাজ তুই করিসনি? করিনি
করিনি বর্দা, করিনি। পৌশালীকে খুন আমি করিনি। কিন্তু আইন তো এ কথা শুনবে না। আইনের হাতে প্রকৃত খুনিকে না তুলে দিতে পারলে আমার যে অব্যাহতি নেই। তাই তো আমি প্রমাণ সংগ্রহ করার জন্য মরিয়া। আর যেদিন আমি আমার লক্ষ্যপথে পৌঁছতে পারবো, সেদিন স্ত্রী বিয়োগ দুঃখে জর্জরিত আবেশকে আমি সান্ত্বনা দিয়ে বলবো, পারবে না। যে অশান্ত আগুনের লেলিয়ানসকে আমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে, তা কেউ কোনোদিন শান্ত করতে পারবে না। আর সেই আগুন তো তুই জ্বালিয়েছিস বাস্তব। তাই তোর ভালো মানুষের নাটক আজ আমার কাছে টিকবে না। চক্রান্তের শিকার হয়ে সবার মতো তোমার কাছে সন্দেহের পাত্র হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি না। তোমার ওর প্রতি অন্ধ ভালোবাসা গড়ার কথা, আসলে ওই খুনি পৌশালীকে পাওয়ার আকাঙ্ক্ষাই হলো ওর খুনের কারণ। জানি দাদা হয়ে আপনি ভাইয়ের জঘন্য কাণ্ড স্বীকার করতে চাইছেন না, তবে আপনার স্বীকার করা আর না করাতে আমার কিচ্ছু যায় আসে না। আর বর্ষা তোমাকে বলি, অন্ধ প্রেমের আবেগে নিজেকে এভাবে শেষ করে দিও না। পারো তো নিজের পথ বদলে নাও। ওই প্রশস্ত পথের দিকে তাকিয়ে দেখো, সেখানে রাশি রাশি স্বপ্ন ছড়ানো রয়েছে। এগিয়ে চলার ইঙ্গিত, জীবনটাকে রঙিন করে তোলার আহ্বান জানাচ্ছে। না বর্ষা, না, তুমি ওর কথা শুনবে না। তুমি ওর কথা একদম শুনবে না, একদম শুনবে না। তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি। আমি আমাদের ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, তুমি খুন করনি। তুমি পৌশালীকে প্রেমিকার দৃষ্টি দিয়ে দেখনি। তবুও তো তোমার জীবনটা আসামির কাঠগড়ায় বলি হয়ে গেছে বাস্তব। আর একটা বলি হওয়া ব্যক্তিত্বের কাছে আমার জীবন সাজানোর স্বপ্নগুলো কখনো রঙিন হয়ে উঠতে পারে না। তাই তো এই ভালো মন্দের বিবেচনার চরম মুহূর্তে আমি সুখের ঠিকানা খুঁজে নিলাম। শুধু বর্ষা নয় রে বাস্তব, শুধু বর্ষা নয়, আমিও আমার এই পঙ্গু জীবন ভারকে তোর স্পর্শে কোনোদিন ভারাক্রান্ত করতে চাই না। তাই চিরদিনের জন্য তোর কথা ভুলে গিয়ে পরম শান্তির আশ্রয় খুঁজে নিতে আমি আমার আর এক ভাই আদর্শের হাত ধরতে চললাম। তার মানে তোমরা সবাই আমার বিবেক, বুদ্ধি, মনুষ্যত্বকে অবিশ্বাসের অন্ধকারে ঢেকে দিয়ে বলতে চাইছো তুই চরিত্রহীন, তুই লম্পট, তুই খুনি। না, অপমান সইব কখনো ভাবিনি। আমি তো তোমার চাইতে আসিনি। ছলনাকে প্রেম ভেবে পেলাম আঘাত। মাস্টার বাবু, সাজলি বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেন? তুই কি সবসময় এইভাবে উল্টো পাল্টা ভাবনা ডুবে থাকবি? না মানে আমি, তুই যদি সবসময় এইভাবে উল্টো পাল্টা ভাবনা ডুবে থাকিস, তাহলে তোর লক্ষ্যপথে এগিয়ে বিজয়ী হবি কি করে? সাজলি, মাস্টারমশাই, তোর খরিদ করে আনা শাড়ি গয়না পরে আমি আসল থেকে নকল হওয়ার চেষ্টা করছি। ঠিক এই ধরনের
ঠিক এই ধরনের শাড়ি গয়না সেদিন পৌশালিও পরেছিল। তাই তো এইগুলো আমি তোমার জন্য পছন্দ করে কিনে এনেছি। কিন্তু শাড়ি গয়না পরলেই তো তুমি আর পৌশালী হতে পারবে না। তার জন্য তোমাকে তোমাদের ভাষা ছেড়ে আমার শেখানো ভাষা অভ্যেস করতে হবে। কাজটা তো আমার হয়ে গেছে রে মাস্টার বাবু। হ্যাঁ, তোর কাছ থেকে ঠিক ঠিক লেখাপড়া শিখে অভ্যাসটা তো আমার হয়ে গেছে। সাধবি শুনবি? তবে শোন না কেন, তবে জল পড়ে পাতা লড়ে লয় গো। শিখেছি রজনীকান্ত, কবি নজরুল ইসলাম, রবি ঠাকুরের জ্ঞানের আকর থেকে নিজেকে আদর্শ বাঙালি রূপে গড়ে তুলতে। তাই তো তোর উপরে ঘটে যাওয়া আদি অন্ত জানার পর তোর শিক্ষায় চেতনায় দীপ্ত হয়ে কবি সুকান্তরের ভাষায় গর্জে উঠে বলতে ইচ্ছে করছে, অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই, মহামানবের নিথুর ব্রত নিয়েছি তাই। জটিল জটিল মনের সম্ভাষণ, তাদের মন রাখিনি প্রবেদন্ত কোনো আসন। ভুল হবে জানি, তবু আজ থাকতে জানাই, অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই। আরে মাস্টার বাবু বাহ, তোর কাছ থেকে এই কদিনে আমার বইন তো এত কিছু শিখেলি। আর শিখবে গলাইবা কি না, আমার বইন তো আর সন্তান মহল্লার কুড়ি লয়েছে, ওদের পরে মোটা মাথা নিয়ে জন্মাইছে। আমার বইন হলো। কি হলো রে দাদা, তুই এইভাবে থমকে গেলি কেন? কি হলো, কি হলো জেরদাব, তুমি সাজরির কথার উত্তর দিচ্ছ না কেন? বল বল দাদা, তাহলে কি আমি জানবো আমার সেই শিশুকাল থেকে খাওয়া পড়া আচরণে কোনো একটা মানে রয়েছে? আঞ্জলি, বল বল দাদা, তাহলে কি আমি জানবো আমার সেই শিশুকাল থেকে আমার জীবনটা কোনো কি এক অজানা রহস্যের ঢাকা? লাই লাই রে বইন, ও সব কিছু লাই। আমি তো মুখ্য মানুষ বটে, তাই কথাটা গুছাই বলতে পারলাম না। তোকে নিয়ে আমার স্বপ্নটা মাস্টার বাবু পুরা করেছে বলে গর্বে আমার ছাতিটা 5 হাত হয়ে গেছে রে। তোর মুখে বাংলা কথা শুনে আজ আমার বেজায় খুশি হচ্ছে রে বইন, বেজায় খুশি হচ্ছে। মাস্টার বাবু, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবে লাই গো। তুই মানুষ লয় গো বটে, সাক্ষাৎ ভগবান। না না জেরদা না, ঋণী তো আমি তোমার কাছে। সেদিন যদি তুমি আমাকে আশ্রয় না দিতে, তাহলে আমার এই ঠিকানাহীন জীবনে আজকে আমি হয়তো কোথায় হারিয়ে যেতাম। তাই আজও যখন আমি তোমার দয়ায় বেঁচে আছি, তখন তোমার কাছে আমি একটা ভিক্ষে চাইবো। বলো বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? ঠিক কেন বলছিস গো মাস্টার বাবু? কোন অধিকার, আর সেই অধিকার নিয়ে তুই যদি আমার এই প্রাণটা চাস, আমি দিতে রাজি আছি। ভুল ভুল কেন মাস্টার বাবু? তুই যেটা চাইছিস সেটা কি? সাজলি, হ্যাঁ দাদা, মাস্টার বাবু জীবনটা যে রহস্যের ঢাকা, সেটা হলো বাসর ঘরে এক নবাবধূর খুনের কেস। এখন অবিকল সাজরির মতো দেখতে সেই মেয়ে, যাকে খুন না করে আমাকে খুনি সেজে ঘুরে বেড়াতে হচ্ছে। আর তোরা বলতে চাস আমার বইনিকে সেই মেয়েটার নকল সাজাই আসল খুনিটাকে বের করতে চাস? একদম একদম ঠিক কথা বলেছো। সাজলিকে যদি আমার উদ্দেশ্যের পথে না পাই, তাহলে আসল সত্যের সন্ধান আমি কোনোদিনই পাবো না। তাই আমার ভিক্ষের অঞ্জলি অপূর্ণ রেখে তুমি আমাকে ফিরিয়ে দিও না জেরদা। তোর বুকের ব্যথা আমি বুঝতে পারছি গো মাস্টার বাবু, কিন্তু আমার বইন সাজলি। হ্যাঁ দাদা, মাস্টার বাবুর হৃদয়ের কান্না আমাকে অনুভব করছে ওর জীবন মুক্তির সংগ্রামের সাথী হতে। তবে যা বইন, মাস্টার বাবুর মঙ্গলের লেগে তোকে আমি তার হাতে তুলে দিলাম। জেরদা, আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে রাখলাম, কর্তব্যের পথে তোর সেই সংগ্রাম হলো তোর শিক্ষার গুরু দক্ষিণা। আমি এর আগেও আমি তোমার বাড়িতে এসে তোমাকে এমনি ভাবে ঘুমের ঘরে আগুন আগুন বলে চিৎকার করতে শুনেছি। কি ব্যাপার বলো তো পালকদি, এই একই স্বপ্ন তোমাকে বারবার তাড়া করে বেড়াই কেন? না না না, আসলে মানসিক চিন্তায় শরীরটা আমার বড়ই দুর্বল, তাই হয়তো স্বপ্নের বেকার তোমার অসুখ হয়ে দাঁড়িয়েছে। তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? না মানে আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো। না না না, কি লুকোবো তোর তোমার কাছে? ওই একই স্বপ্নের ছায়াপটে লুকিয়ে থাকা কোনো গোপন সত্য। গোপন সত্য? হ্যাঁ পালকদি, আজ তোমাকে বলতেই হবে যে তোমার ওই রাঙা বাবু বৌদিমণি আর খুকুমণি না।
আমি জানি না, আমি আমি তাদেরকে চিনিও না। শুনবেন কি কইরা ম্যাডাম, শুনবেন কি কইরা? আরে এর আগে তো এ গায়ে আমি কখনো আসিনি, আর আমি এ গায়ে লোক নই। আপনি? আমি হইলাম কলকাতা, ওই কলকাতা টালিগঞ্জ সিনেমা পাড়া থেকে আইছি। সিনেমা? আজ্ঞা হো, আমি হইলাম গে বিখ্যাত বাংলা চিত্র নির্দেশক অঞ্জন চৌধুরী। জন চৌধুরী? ভুল কইলাম, অঞ্জন চৌধুরী নয়, অঞ্জন বৈরাগী। আমি একখান আমার ছবি করতে চাই, আর তার কাহিনীর জন্য আমি বাইর হইছি। আমি ভাবতেছি এমন একখান গল্প হইব যার মধ্যে সমস্ত স্বাদ পরিপূর্ণ থাকব। তাই তো এখানে ওখানে ঘুইরা ঘুইরা সমস্ত স্বাদ অনুভব করতে আসি। এই যেমন ধরেন আপনাদের কাছ থেকে যে প্যাথোসিনের অভিজ্ঞতাটা পাইলাম, তার সঙ্গে আত্মসার কথা ইনেই অভিনয়ে লিখে দিলে না, সিটটা একেবারে জমজমাটে হইয়া যাইব। আমি ভাবতেছি ওই ফাইটিং এর ব্যাপারটা। কোন মদের ভাটিতে চলে যান, অভিজ্ঞতার অভাব হবে না। ভুল কইতেছেন, আপনি ভুল কইতেছেন। আমার গল্পের মধ্যে মাতালের চরিত্র থাকবো ঠিকই, কিন্তু ফাইটিংটা আমি সে জায়গায় করুম না। কারণ এই মদের বাটিতে ফাইটিং, রাস্তার মধ্যে নায়িকারে ধরে ফেলছে সেখানে ফাইটিং, তারপর গল্পের শেষে ভিলেনরে হিরোর আস্থা করে পেদানি, এইসব ঘিয়ে হয়ে গেছে, পাবলিক ঠিক খাইতেছে না। আমি ভাবতেছি ফাইটিংটা একটা আলাদা সিচুয়েশনে অ্যাপ্লাই করুন। আপনি কোথায় কি করবেন সেটা আপনার ব্যাপার। দয়া করে এখানে বিবৃতি না দিয়ে এখান থেকে বিদায় হন, তো আমরা কৃতার্থ হব। আপনি কি কইতেছেন ম্যাডাম, আপনি কি কইতেছেন? আরে আমরা হইলাম গে সিনেমার লোক, আমাদের মানুষ কাছে পাইলে না আটার মতো সাইটে থাকতে চাই। সাইটটা কোথায় মাইয়াটারে চান্স দিবার লগে আমার সঙ্গে একটু সাদা সাদি করবা, তা না কইরে একেবারে। আপনি ভুল করছেন, আমি ওনার প্রতিবেশী। তাছাড়া উনি বিয়েও করেননি, সারাটা জীবন নিজেকে বোনের জন্য উৎসর্গ করে গেলেন, কিন্তু সেই বোনটা ঘরের ভিতরে আছে নিশ্চয়ই। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু ব্যাপার না কিছু ব্যাপার না, চলেন আমি তার একবার ভালো করে দই খেলই, তারপর আপনার কাছ থেকে তারে আমি চাইয়া নিমু। কি আজে বাজে বকছেন? যান যান এখান থেকে বলছি। আরে আজে বাজে কথা নয় ম্যাডাম, আজে বাজে কথা নয়। একবার যদি নাম করতে পারে না, তাহলে সিরিয়ালের সিগনেচারের লাইন পড়িয়ে যাইব, আর তার লগে মঞ্চে অনুষ্ঠানেরও বিশ্রাম নাই। চলেন চলেন চলেন, একবার আমি ভালো করে দেখে লই, যদি আমার পছন্দ হয়ে যায় না, তা আমার ছবিতেই তারে আমি নায়িকার পোস্টে বন্ড কইরা নিমু। আরে চলে দেখতে হলে বাড়িতে নয়, যেতে হবে ওর শ্বশুর বাড়ি পলাশবনিতে। পলাশবনি? হ্যাঁ, পলাশবনি। আগামী পরশু আমার বোনের মৃত আত্মার শান্তির জন্য তার নবনির্মিত সমাধি উন্মোচনের শুভ দিন। পারেন তো চলুন, দূর থেকে দেখবেন তার এই হতভাগিনী বড় দিদি কেমন করে বোনের স্মৃতির বেদি বলে চোখের জলে তর্পণ দিচ্ছে। হয়তো সেই দৃশ্যটাও আপনাদের ছবিতে লেগে যেতে পারে, আপনাদের ছবিতে লেগে যেতে পারে, আপনাদের ছবিতে লেগে যেতে পারে। পালাতে অবিশ্বাসের দলদলে কাদায় আদর্শ যখন লুটাপুটি খাইয়া অষ্টাগত পান, ঠিক তখনই অপরিসীম অপরাধের খলনায়ক মুখোশের আড়ালে মুখ ঢাইকিয়া বেদনার বালুসরে বিশ্বাসের ভিত গড়িয়ে তুলতেছে। আপনি কার কথা বলছেন? ওই যে যার পিছনে মৃত্যু সবসময় তাড়া করে বেড়াইতেছে, আর সামনে তার কঠোর প্রতিজ্ঞা কর্তব্যের হাত ধরে টানাটানি করতেছে। আপনার প্রস্তুতি চিত্রনাটকের মরমী নায়ক বাস্তব জীবন নাটকের ছদ্মবেশের আড়ালে নিজেকে কি অভিনয় করতে গিয়ে তুমি ধরা পড়ে গেছো। না মানে আমি বালক যে তোমাকে চিনতে না পারলেও তোমার কণ্ঠস্বর আমাকে ফাঁকি দিতে পারেনি বাস্তব। আর কোনো ভয় নেই বাস্তব, আর কোনো ভয় নেই। আমি নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি চাইবো না, কারণ আমিও যে তোমার আদর্শের ভিতে দাঁড়িয়ে শুধু অপেক্ষায় রয়েছি সময়ের আশার। সেই সময় আসতে আর বেশি দূরে নয় বর্ষা, আর বেশি দূরে নয়। তাই তো আমার মুক্তিপথের সাথীকে নিয়ে আমি এই লড়াইতে নেমেছি। মুক্তিপথের সাথী? কে সে? বলো বাস্তব, বলো সে কে? আমি সাঁচলি। সাঁচলি? আমি একজন আদিবাসী মেয়ে, কৌশলী অবিকল দেখতে বলে ওই মাস্টার বাবু আমাকে। এতদিন তুমি তাহলে? হ্যাঁ, এদের মাঝখানে থেকে আমি নিজেকে তৈরি করার সময় খুঁজে পেয়েছি। যাই হোক, সে কথা আমি তোমাকে পরে বলবো। এখন আমাদের কাজ হলো তোমরা দুজন আমার বাড়িতে গিয়ে আত্মগোপন করা। বর্ষা, আর কোনো কথা নয় বাস্তব, আর কোনো কথা নয়। তোমাদের লক্ষ্যপথে এগিয়ে যেতে আমি তোমাদের সাহায্য করব। তাহলে আর কেন মাস্টার বাবু, ওনার বাড়িতে যখন থাকার আশ্রয় পেয়েছি, তাহলে আমাদের নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়ার ছক তৈরি করি। তাই চলো সাজরি, তাই চলো। এবার আমাদের জয়ের গর্বে মনকে রাঙাতে আর আমাদের কোনো ভয় নেই। বর্ষা যখন আমাদের সঙ্গে রয়েছে, তখন ওই কালপিটের মুখোশটাকে আমি টেনে খুলে দেবো। আমি চিরদুর্দম
দুর্বিনীত নৃশংস মহাপ্রয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব সুরমার, আমি মানি না কোনো আইন, আমি ভরা ধরে করি ভরা ডুবি, আমি তর্কট, আমি ভীম বর্তমান বাইন, আমি এলোকেশে ছুটছুটি, এলোকেশে ঝড় বৈশাখী, আমি বিদ্রোহী বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর চিরউন্নত মমর্তে। ধারণ করানো দরকার, বড় সাহেবের বউটাকে বশীকরণ মাদুলি ধারণ করানো দরকার, যাতে চরিত্রটা একটু রিফাইন হয়। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, বড় সাহেবের মতো ভালো স্বামীকে ফাউল মেরে পরকিয়া পাকে হাবুডুবু খাচ্ছে। শুধু কি তাই, তার অসহায় পঙ্গু দাদাটাকেও 5-4 মাস খাটাচ্ছে। 5-4 মাস কেন বলছো ভাই? এটা তো আমার নিজের বাড়ির কাজ। দাদা আপনি, আমি পঙ্গু মানুষ, বাড়িতে একা পড়ে থাকবো ভেবে ভাইটা তার কাছে নিয়ে এসে আমাকে রাখলো। এখানে এসে দেখলাম ভাইটার আমার কাজ করার এক দণ্ড ফুরসত নেই, তাই সামান্য বাজারটুকু না করলে কি হয়? সে তো বুঝলাম, তবে আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই আপনার এই সহজ সরল হিসেবটা আমার কাছে বড় জটিল দাদা। হিসেব না মানে বলছিলাম, যা শালা কি বোকা মাইরি, এক্ষুনি সব কথা ফাঁস করে দিতাম। মালটা বাজারে যাচ্ছে যাক না, এই সুযোগকে তো একেবারেই চিচিং ফাঁক। জানালা দিয়ে রাধাকুঞ্জের লীলা দর্শন করা। কি হলো ভাই, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? না মানে ইয়ে মানে ওই গানের কথা ভাবছিলাম আর কি। গান? আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে বেরে করে নরম জায়গা পায়া রে সামনে বসাইয়া, আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া। হ্যাঁ দাদা, এই গানটা মাঝে মধ্যে আপনাদের কোয়ার্টার থেকে শুনতে পাই। পাশের গ্রামে ঝড়ুমালির জানালা দিয়ে বউ পালানোর কেসে তদন্ত করতে গিয়ে জেনেছিলাম তার বউটাও নাকি এই গানটাই গাইত। তাই নাকি? তাহলে তুমি কি বলতে চাইছো? না 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 না, আপনার বউ মাঝে জানালা দিয়ে পালিয়ে যাবে সে কথা বলছি না। তবে আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই সতর্ক করে দিয়ে যাচ্ছি দাদা, বাড়ির শীত কেটে যাতে সম্মান চুরি না হয়ে যায়। চলি, নমস্কার। পুরস্কার? পূর্ব জন্মের কোন মহাপাপে এমন ঘৃণ্য পুরস্কার পেতে হচ্ছে তা একমাত্র ঈশ্বরই জানেন। বৌমার যে নোংরামু দিন রাত চোখের সামনে আমাকে দেখতে হচ্ছে, তাছাড়া অজানা নয়। ভয় হয় ওই শৈলীটার মহাপাপে সোনার সংসারটা যেন ছারখার না হয়ে যায়। ছারখার না দাদা, মিথ্যে দুশ্চিন্তা করে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনার। তুমি আপনার ভাই এ থানাতে আসতে না আসতে আমাকে ধরে লকাপে ঢুকিয়ে দিয়েছিল বলে রাগে না আমার মাথায় ফুল টাওয়ার এসে গেছিল। এ তো আমার বস যুধিষ্ঠির বাবু, আমার গায়ে হাত বুলিয়ে দিতে আমি এখন ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা কুলকুল। বাজারে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। বাজারে যাচ্ছেন? আরে কচি কচি লাউয়ের ডাটা এনে আপনার বৌমাকে খাওয়ান। লাউ ডাটার মতো ওকে যতদিন কচি রাখতে পারবেন বিপদ আপনাদের অনেক অনেক দূরে থাকবে। ভদ্রভাবে কথা বল হারামজাদা। এই শালা! গলাটা নামিয়ে কথা বল, কালে আর মটকা বিগড়ে গেলে সারা আমি পতেন পাল্টে যাব পতেন, আর তোদের অবস্থা হবে ঠিক ওই উকরে। এর চেয়ে আমার মরে যাওয়া ভালো। এদিকে বাস্তবের কথা চিন্তা করতে করতে আমার অর্ধমৃত প্রায় অবস্থা, আর একদিকে বৌমার স্বেচ্ছাচারিতা, বাইরে বেরোনো দায় হয়ে উঠেছে।
আর ভাইটার একদিকে আমার বাড়ির কাজের একদম ফুরসত নেই। যদি দেখতে পেত তাহলে তার স্ত্রীর চরিত্র কতখানি নিচে নেমে গেছে জানতে পারতো। আর দেখতে পেত তার এই অসহায় পঙ্গু দাদাটাকে তারই বাড়িতে বিনে মাইনের চাকরগিরি করতে হচ্ছে, চাকরগিরি। বাহ, চমৎকার, ওয়ান্ডারফুল, দারুণ অভিনয়ের দক্ষতা তো আছে আপনার। তাই এই পথের মাঝে কোন নাটকে ডায়লগ মারছেন শুনি? আমার সংসার নাটকের, যে নাটকে তোমার মতো নির্লজ্জ বৌমার বেলাল্লাপনা সহ্য করতে না পেরে চোখের জলে নিজেকে একটুখানি হালকা করছিলাম। আমার বসে বসে 3 বেলা গোগ্রাসে গিলছেন আর আমার নামে বেমালুম উল্টোপাল্টা মন্তব্য করছেন। বলি, বাজারে যাওয়ার আগে যে আমি আমার জামা কাপড়গুলো কাচতে বলেছিলাম, সেগুলো কেচেছেন? না, কাচিনি। এক হাত দিয়ে যদি সংসারে সব কাজ করতে পারতাম তাহলে উপার্জনক্ষম হয়ে তোমার বাড়িতে পড়ে থাকতাম না। তাছাড়া আমাকে এই হুকুমটা করার আগে একটি বার কি তোমার মনে পড়লো না আমি তোমার স্বামীর বড় দাদা? এ বাড়ির বিনে মাইনের চাকর নই, চাকর। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আমি তোমার মুখটাকে জুতো মেরে আজ ভেঙে দেবো। ও কি করছো বৌদি? জুতোর বাড়িটা বেকায়দায় লেগে গেলে বিপদ ঘটে যেতে পারে। আরে ওরকম কিছু ঘটে গেলে তো আমি বেঁচে যেতাম। এই বুড়ো ভামটা কিছুতেই আমাকে সহ্য করতে পারে না। ওসব কথা কেন বলছো বৌদি? হাজার হোক, উনি তো তোমার বড় ভাসুর ঠাকুর নাকি? ভাসুর? মাননীয় দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাননীয় মা ভগ্নীগণ, স্নেহের ছোট্ট সোনা বন্ধুরা, তরুণ তুর্কি নটনাট্যকার কুমার বিশ্বনাথ আমাকে নাটকের চরিত্র থেকে বার করে এনে কিছুক্ষণের জন্য আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন একটা প্রশ্নের উত্তর জানার জন্য, যে প্রশ্নের উত্তর ওনার অবগত নয়। আচ্ছা, আপনারা বলুন তো, একটু আগে যে দৃশ্যটা দেখলেন সেটা যদি আমাদের আধুনিক টেকনোলজির যুগে শিক্ষিতা মহিলার আচরণ হয় তাহলে সত্যি সত্যি কি আপনারা এই যুগটাকে শিক্ষিত সভ্য যুগের আখ্যা দেবেন, নাকি সীতা, সাবিত্রী, অহল্যার আদর্শে অনুপ্রাণিত দাদু ঠাকুমার যুগকে ফিরিয়ে এনে এই সব কলুষিত নারী চরিত্রগুলোকে শোধন করে বলবেন সংসার সুখের হয় রমণীর গুণে? আচ্ছা ঠিক আছে, আপনারা ভাবুন, আমি ততক্ষণে নাটকের চরিত্রে ফিরে গিয়ে নাটকের ধারাবাহিকতায় আমার পার্শ্ব চরিত্রকে গিয়ে বলি, না কালীবাবু না, আমি ভাসুর নই, আমি ভাসুর নই। ভাসুর হলে কি পারতো আমার মুখের সামনে জুতো তুলে ধরে জুতো পেটা করার কথা বলতে? ভাসুর হলে কি পারতো আমাকে দুবেলা দুমুঠো খাওয়ারের খোটা দিতে? ভাসুর হলে কি পারতো আমার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে আমাকে ঘর থেকে বার করে দিয়ে ব্যভিচারের স্রোতে ভেসে যাওয়ার সুবর্ণ সুযোগ করে নিতে? একটা কথা মনে রেখো বৌমা, তোমাদের মতো ব্যভিচারিণী মহিলাদের গর্ভে দুর্নীতিবাজ নেতা মন্ত্রীর জন্ম হতে পারে, কিন্তু নেতাজির জন্ম হতে পারে না বৌমা, নেতাজির জন্ম হতে পারে না, নেতাজির জন্ম হতে পারে না, নেতাজির জন্ম হতে পারে। সালা যোগী আদিত্যনাথের বুলডোজার মাইরি। আরে ছাড়ো তোর কথা। আরে ছাড়বো মানে? ওইসব কথা যদি ও তোমার স্বামীকে জানিয়ে দেয় তাহলে? আরে সে নিয়েও তুমি ভেবে না, এক সন্ধ্যা পেটের ভাত মারলে আজ সুখে সব হজম হয়ে যাবে। কিন্তু আরে বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলো, আমি তোমাকে আজ অনেক সময় কাছে পেতে চাই। তবে তুমি আমাকে কম সময়ের মধ্যে বিদায় দিয়েছো অঙ্কিতা, কিন্তু আজ আমি ঘরের মধ্যে কেমন মিষ্টির গন্ধ পাচ্ছি। মধুর গন্ধ, ফুলের বুকে এই গন্ধ পেয়ে মাতাল ভ্রমজ্জি পরাগ মিলন ঘটাতে চাই। তোমার যৌবন কারণে ফোঁটা পড়ে
ফুলের গন্ধে যে আমি মাতাল অঙ্কিতা। তোমার এই মাতলাম বড্ড ভালো লাগে কালী। অঙ্কিতা? যখন তুমি এই নির্জন ঘরে বসে আমার সঙ্গে গল্প করো তখন আমার মনে হয় এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখে মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখে মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। ভোলা মোনা মা পাগল মনে রে মন ও দাদা পিরিতি কাঁঠালের আঠা, ও দেখো পিরিতি কাঁঠালের আঠা, এই আঠা লাগলে পরে ছাড়ে না, এই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মানে গোলে মানে পিরিতি করো না, গোলে মানে গোলে মানে পিরিতি করো না, গোলে মানে পিরিতি করো না। ভাবনা জন্যে করলে দাদা দাদা পিরিতি জগৎ মোরে সে যে আলাদার মন ভাবনা জন্যে করলে পিরিতি জীবের পক্ষে দাদা দাদা জীবের পক্ষে। ও যেমন চিঠি পুড়ে পিড়ে পড়লে, ও যেমন চিঠি পুড়ে পিড়ে পড়লে, পিড়ে নড়তে চড়তে পারে না দাদা গো, নড়তে চড়তে পারে না। গোলে মামা গোলে মামা পিড়ে করো, গোলে মামা গোলে মামা পিড়ে করো, গোলে মামা পিড়ে করো না। এই তোমরা কারা কি জন্য এখানে এসেছো শুনি? আরে জানো না কালী, ওরা হচ্ছে সাধু সোনা ছিল, পথে পথে ভিক্ষে করে বেড়ায়। আচ্ছা কালী, ওদেরকে 10 টাকা দিয়ে বিদায় করো তো, যত অসময় ঝামেলা। অসময় কেন বলছো মা? এরকম সুসময় চলছে, তবে তোমার কপাল বলছে তোমার খারাপ সময় সন্নিকটে। নিজের লাগানো আগুনে কপাল পুরা চোখ রয়েছে। তবে ভয় পাবার কিছু নেই বাবাজি, ভয় পাবার কিছু নেই, সব রকম সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। এই যেমন ধরো ছেলে মেয়ের লেখাপড়াতে মন নেই, স্বামী স্ত্রীতে অমিল, চাকরি জমি জমা ব্যবসাতে ভীষণভাবে লস হয়ে যাচ্ছে, প্রেম ভালোবাসায় বাধা, এই সব সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। তবে তোমার কেসটা তো একটু আলাদা, মানে জন্ডিস কেস। মানে কি বলতে চাইছো তুমি? না বাবাজি, আমি তো কিছু বলতে চাইছি না, বলছে তো তোমাদের দুজনের শরীরে ফুটে ওঠা ওই হলদে রোগের লক্ষণটা। তার মানে? তবে ভয় পাওয়ার কিছু নেই, সব সমস্যার সমাধান আছে। আমার এই জল বিচুটি নামক তাবজি, এটাকে একবার ঠেকিয়ে দিলে আমার বিশেষ কাজ রয়েছে, আমি এখন যাচ্ছি। তুমি আপদগুলোকে শীঘ্রই বিদায় করে দাও, না হলে ওরা তোমার ব্রেন খারাপ করে ছাড়বে। আরে কালী কালী দাঁড়াও, ব্রেন তোমার খারাপ হয়ে আছে পরকীয়া প্রেমের নেশায়। তার সাধু সন্ন্যাসীতেও বিশ্বাস হারিয়েছো। চলো হ্যাঁ হরিদাস বাবাজি, এই স্থান নরকের সমান, এখান থেকে আমরা বিদায় নিই। দাঁড়াও, কে তোমরা আর কেনই বা আমার কোয়ার্টারে এসেছো? আগে আমরা হইলাম কি সাধু সন্ন্যাসী মানুষ, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াই। মা জননী আমাদের হাত দেখাবেন বলে ডেকেছিলেন, কিন্তু আমরা তো হাত দেখি না, আমরা কপাল দেখি। না না, ওরা মিথ্যে বলছে, আমি ওদেরকে ডাকিনি, ওরা নিজেরাই এসে যা নয় তাই বলে চলেছে। যা নয় তা কেন বলবো মা, যা সত্যি সে কথাগুলো তো বললাম। কি কথা? এই যেমন ধরুন আপনি, আপনার কথা। আমার কথা? হ্যাঁ, বড় কর্তব্য পরায়ণ মানুষ আপনি, কিন্তু রাহু স্থানটা একটু গন্ডগোল থাকায়
কোনো কাজে সফল হতে পারছেন না, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমার এই গ্রহ শান্তি কবচ, এটা একবার ধারণ করলে না, ওসব আমরা বিশ্বাস করি না। তোমরা এখন আসতে পারো, আর তুমিও এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আপনার শ্রীমতী বড়ই চতুর, পাছে ডুবে ডুবে জল খাওয়ার কথাটা প্রকাশ হয়ে যায়, তিনি এখান থেকে কেটে বললেন। কি আছে মাঝে বলছো? আজ ভদ্রবাড়ির সম্মানে কথা বলার অপরাধে হাজতে পুরে দিতে পারি। রাগ করবেন না স্যার, রাগ করবেন না। আমার কথাগুলো আপনি একটু মিলিয়ে দেখুন না। এলাকায় অপরাধ রুখতে আপনি দিন রাত এক করে চলেছেন, কিন্তু অপরাধী আপনারই নাকের ডগায় বসে অবাধে তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আবার একটা ভয়ঙ্কর আসামিকে ধরবার জন্য আপনি প্রাণ চেষ্টা করে চলেছেন, তার নাগালও আপনি পারছেন না। আর সবই হলো ওই রাহু। তবে ভয় পাবেন না, জয় আপনার একদিন হবেই হবে। কারণ সত্যের জয় চিরদিন হয়। একদম হরিদাসী একদম ঠিক কথা বলেছে বাবা জীবন, সত্যের জয় চিরদিনই হয়। তবে কেউ যদি সত্যকে ভুলে গিয়ে ওই পীড়িতিতে মন মোজায়, তাহলে পুরাণের ওই ব্রাহ্মণের ছেলের মতোই হতে হয় গো। ব্রাহ্মণের ছেলে ছিল এক ব্রাহ্মণের ছেলে, বিচার করতে গেলে মিলবে না চাঁদের কণা, দাদা তো মিলবে না চাঁদের কণা। গোলে মালে পীর কইরো না, গোলে মালে পীর কইরো না, গোলে মালে দুজন আর কোথা থেকে বা আবির্ভাব হলো? আমার তো সন্দেহ হচ্ছে ঠিক এরকম দুজন সন্ন্যাসীকে আমি মধুপুর খেয়াঘাটের পথে দেখেছিলাম। তবে অঙ্কিতার ব্যাপারে ওদের কথাগুলো মূল্যহীন হলেও আমি যে বাস্তবকে ধরবার জন্য ছুটে বেড়াচ্ছি এ কথা কিন্তু মিথ্যে নয়। তাছাড়া জঙ্গলমহলের পলাশমণি যখন দুষ্কর্মের ঘাঁটি, এ কথাও সত্যি। গোপন সূত্রে জানা গেছে একদল চোরা কারবারি বহুমূল্যের বন্য সম্পদ সে মিলন ধরে উড়িষ্যায় পাচার করে দিচ্ছে। না না, সন্দেহ যখন হয়েছে তখন এদেরকে আমার নাগালের মধ্যে রাখতেই হবে। আমার মন বলছে এরা কোনো সন্ন্যাসী নয়, এদের মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো আসল রূপ। আসল বটে, আমার জলজান্ত মানুষ তো আমি নকল হবো কেমন করে? সেটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে। আজ থেকে 18 ইয়ার মানে 18 বছর আগে ঠিক ঠিক তোর মতো দেখতে একজন মানুষকে আমি চিনতাম। তবে সে ছিল আমাদের গায়ের এক স্কুল মাস্টারের ছেলে। স্কুল মাস্টারের ছেলে? হ্যাঁ, মাস্টার আর তার বউটা অনেক আগেই পটল তুলেছিল। পরিবারে ছিল একমাত্র ছেলে, ছেলের বিউটি মানে সুন্দর স্ত্রী, আর ছিল থাক বাবু, তোর এই মাস্টারের ছেলের গোটা সংসারের কথা শুনে আমার কোনো লাভ হবে একলাই। জানিস তো এই বহুরূপী গিরগিটি কারবার তো বড় বেআইনি বটে। কিনবিস তো চটপট বল কিনা, পুলিশ টের পেলে। এটা যুধিষ্ঠির ঘোষালের খামার বাড়ি, এখানে পুলিশের বাবার সাধ্যে নেই পা রাখে। তবে যেটা বলছিলাম, থাক বাবু, তোকে আর কিছু বলতে হবে একলাই। আমি তোকে সাত কথা বলছি, শুন কিনা। মাল তো কিনবি তো বল, এটা কোনো লোকল লয় বটে, আমার পাড়া একদম খাঁটি। খাঁটি তো বটেই। সেমিলিয়ানের এই রং বদলানোর পাওয়ার মানে ক্ষমতাটা আছে বলেই বিদেশের বাজারে এর এত বেশি কদর। হ্যাঁ, যাকে গৌরচাঁদের কৃপায় এর মূল্যেই তোকে আমি 500 টাকাই দেবো। বাং বাং, 500 টাকাতে হবে একলাই, পুরো 1000 টাকা নিব। 1000 বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বলি 1000 টাকা বাপের জন্মে দেখেছিস?
না গুনেছি? এই এই যে আর ভাই, শোন না, এই যে আর ভাই, আমার সোনা ভাই, আমার মন্য ভাই, শোন না, দেখ তোকে আমি খারাপ দাম দিচ্ছি না, তাছাড়া এই মালটার সাইজটাও খুব ছোট। তুমি থাক কি না, তোকে এটা নিতে হবে একলাই। আমার মালটা আমাকে ফিরাই দে। ফিরিয়ে নিয়ে যেতে পারবি তো? রাস্তায় কোনো বিপদ হবে না? তুই কি আমাকে বিপদে ফেলতে চাস? জয় নিতাই, ওরে আমি কেন বিপদে ফেলবো? যদি রাস্তায় পুলিশ কিংবা ফরেস্ট ডিপার্টমেন্টের চোখে পড়ে যায়, তুই কি ফোন করিয়া তাদেরকে আমার পিছু লাগাই দিবি? পারবি লাই? আমি তোর এই বাগান বাড়ি থেকে বেরোলেই না এটাকে হুই জঙ্গলে ছেড়ে দিব। হায় 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 হায়, ওরে সর্বনাশ, হায় তোমরা সর্বনাশটা করিস না, তাতে তোর লাভটা কি হবে? শেষে হাতের পাতের দুটোই যাবে। যাই তো আমার যাবে, তোর তো লাভ হবে। আমার লাভ? হ্যাঁ, ছুটিয়ে গিয়ে ধরে নিয়ে আসবি, তাহলে তোর হাতের আর পাতের দুটোই বেঁচে যাবে। বড্ড রসিক তুই, বড্ড রসিক। ঠিক আছে, নে ধর, তোকে আমি 800 টাকাই দিলাম। বাবু 1000 টাকা থাকে, 1 টাকা কম হলে আমার চলবে লাই। হ্যাঁ, বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বড্ড গে। ঠিক আছে, নে ধর, তোকে আমি 1000 মানে 1000 টাকাই দিলাম। আর কবে নিবি বাবু? বলিস তো না, হাজির করিয়া দিব। আচ্ছা, তোর গায়ের নামটা কি যেন বললি? গায়ের নাম তো আমি বলি লাই বাবু, আমি বলেছি আমার নিজের নাম জিয়াড মুর্মু। আচ্ছা, তোর গাঁটা কি ওই আমাদের ওই পলাশবনি থানার মধ্যে পড়ে? কি না বলতো বাবু? না মানে আগে দেখিনি তো, তাই। তাহলে যে বললি 18 বছর আগে চিনতিস আমার ওই আসলটাকে? যেমত মাস্টারের ছেলে রাঙা বাবুকে দেখা হলে বলিস তোর পারা একটা নকল মানুষ আমি দেখেছি, আর তখন রাজি হলে আমি সে ওর সাথে সাঙ্গাত বসাই যাব। সাঙ্গাত বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। গৌরচাঁদের কি অপরূপ লীলা! দুটো মানুষ দেখতে এক, চেহারাও এক, অথচ না ওরা যমজ না জাত গোত্রের মিল আছে। একজন ওই কুলশীল ব্রাহ্মণ, আরেকজন ওই আদিম জনজাতি সাঁওতাল। দাদা, লালমাটির সাঁওতাল পাড়ায় আরো 3খানা সেমিলিয়নের সন্ধান পাওয়া গেছে। আপনি বলে আজ ওগুলো নিয়ে আসতে বলে? না রে, না, আজ আর ওসব ঝামেলার মধ্যে থাকবো না, বুঝলি? হ্যাঁ রে, কাল ওই আবেশী মিতাস্ত্রীর স্মৃতি সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের দিন। তাই গৌরচাঁদের কৃপায় আত্মীয় বন্ধু বান্ধব সকাল থেকে কামে আসতে শুরু করেছে। তাই ও বেলাটা ওদের সঙ্গে সময় না দিলে না ব্যাপারটা কেমন অশোভনীয় লাগবে রে। তুই বরং এক কাজ কর, এটাকে ওই খামার বাড়িতে খাঁচা বন্দি করে রেখে দে। আগামী পরশু উড়িষ্যা থেকে নতুন পার্টি আসছে, তখন ওই 3টা আনিয়ে একসঙ্গে ছেড়ে দেব, মোটা টাকা পাওয়া যাবে। এই শোন, কালকের প্রোগ্রাম মানে অনুষ্ঠানের জন্য থানার বড়বাবুকে একটা নিমন্ত্রণ দিতে যাচ্ছি। আত্মীয় বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করলে তুই তাই বলিস, খামার বাড়ির কথা মাউথ মানে মুখে নিবি না, বুঝলি? এই যে বলো দাদা, আমি আপনার বিশ্বাসে কখনো বিষ ঢালতে পারি? আরে না, তাকে নো। তো ব্যাপারটা কি জানিস, আজকাল আমার মনের মধ্যে কেমন যেন একটা ভয় ভাব দেখা দিয়েছে। দাদা, কিছু একটা করতে গেলেই মনে হয় চারদিক থেকে ভয়গুলো আমাকে মানে গিলে ফেলতে চায় রে। না দাদা, হঠাৎ আপনার মনের দুর্বলতা ঠিক নয়। আপনি এতদিন আপনার দাপটে নিজেই ভয় পেত, তাহলে আজ আপনার সেই প্রভাবটা নষ্ট হচ্ছে কেন? মানে ঠিক কথাই বলেছিস দাদা। আমি যুধিষ্ঠির গোসা, তাই বলে যুদ্ধে স্থির থাকাটা আমার ধর্ম নয়। আমাকে একটার পর একটা ধাপ উপরে ওঠাই আমার প্রিন্সিপাল। মানে মূলনীতি হলো অন্যায়, জুলুমবাজি আর মানুষ ঠকানো।
তাই গৌরচাঁদের কৃপায় সেই নীতি ধরে নিজের বাড়ন্ত আমাকে আরো 10 গুণ বাড়িয়ে তুলতেই হবে। ওরে ভাববেন না দাদা, খালি যতক্ষণ আপনার পাশে রয়েছে রব রব করে চলবে আপনার দুর্নীতি। রাজনীতির ময়দানে আমার ইমেজটা যতই নষ্ট হোক না কেন, এই এলাকার মানুষদের কাছে আমি থাকবো তাদের ভাগ্য বিধাতা ভগবান। ভবতি ভারত অবুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। ওই ভগবান নেই। ভগবান থাকলে আমার প্রতি এভাবে অবিচার করতে পারতো না। একটা প্রেমিক হৃদয়ে সর্বহারা কান্না নীরবে সহ্য করতেই। কথা শুনো ভাই, এভাবে ভেঙে পড়ো না। ভেঙে তো আমার মন প্রাণ সেই দিন খান খান হয়ে গেছে বৌদি। যেদিন আমার পৌঁছালি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আজ হাজার চেষ্টা করলেও এই মন কিছুতেই জোড়া লাগবে না বৌদি, কিছুতেই না। আবেশের জীবন অঙ্কে যোগের খাতায় স্বয়ং ভাগ্য বিধাতা যখন একবার বিয়োগের সংখ্যা বসিয়ে দিয়েছে, তখন কারো সাধ্য নেই সেই পরিণতির হিসাব মেলাতে পারে। কেন পারে না ভাই? আমি তো তোর সেই হিসেব মেলাতে চাই, কিন্তু তুই যাকে গৌরচাঁদের কৃপায় তুই যদি এইভাবে কেঁদে কেটে অস্থির হয়ে পড়ি, তাহলে গৌরচাঁদের কৃপায় এত সব আয়োজন কমপ্লিট মানে সম্পন্ন হবে কিভাবে? দাদা। হ্যাঁ ভাই আবেশ, তুমি যদি এ সময় এভাবে ভেঙে পড়ো তাহলে কৌশলের দিদিকে সামলাবে কে ভাই? বৌমা ঠিক কথাই বলেছে। ভাসুর হয়ে বৌমার দুঃখে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দাদা আর পালক বোন তো পৌশালীর দিদি হয়ে তার মনের অবস্থা। ওই তো পালক এসেছে। এসো বোন, এসো। আরে ওই তো থানার বড় বাবু ছোট বাবু দুজনেই আসছেন। আসুন স্যার, আসুন। তাহলে গৌরচাঁদের কৃপায় এই মহতি আয়োজনের শুভ কাজ আমরা শুভারম্ভ করব। হ্যাঁ ঘোষাল মশাই, শুভ কাজ আরম্ভ করে দিন। আমার হাতে সময় খুব কম, না মানে স্যারের হাতে সময় খুব কম। থানায় আবার নতুন ঝামেলা রয়েছে। নতুন ঝামেলা? না, ঠিক নতুন নয়, তবে আমার কানে খবরটা প্রথম এসেছে। এই এলাকায় বহুদিন ধরে ফরেস্ট প্রপার্টির চোরা কারবার চলছে। জয় নিতাই। এই করে কিছু এলাকার দুষ্ট মানুষ এলাকার বদনাম করে ছাড়লে। না, তার পারবে না, কারণ আদর্শ মুখার্জি নাকে যে গন্ধ একবার এসে ঢোকে, সেই গন্তব্যস্থল দুদিন মধ্যে তার নাগালের মধ্যে চলে আসে। আর তারপরেই শুরু হয় আমার স্বচ্ছ ভারত অভিযান। ধন্য তোমার পুলিশের চাকরি, রাত দিন শুধু ডিউটি আর ডিউটি। ডিউটি কথা সংসারটাকে ভুলতে বসেছো তো এখানে এ সময় কি ভালোভাবে কথা বলতে পারছো না? না বৌমা, না। পুলিশের চাকরি তো আর যে সে চাকরি নয় যে অফিসের চেয়ারে বসে মোবাইল ঘেটে টাইম পাস করলেই হলো। দাদা গৌরচাঁদের কৃপায় আপনাকে আর লেট মানে দেরি করাবো না। তাহলে এই অনুষ্ঠানে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আমি নিয়ে আসতে বলি। আর বলতে হবে না দাদা, আমি সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছো বন্টি। যাও বেদিস্থলে এগুলো রেখে দাও। বর্ষা, আমি ধূপটা জ্বালিয়ে দিচ্ছি। কোন পালক
আজ আমার বলতে বড় কষ্ট হচ্ছে যে তোমার বোন আমারও বোনের কোনো অংশে কম ছিল না, কিন্তু এমনই পড়া কপাল যে সেই ছোট বোনকে নিয়ে সংসার শোক আমার কপালে সইল না। আজ আমার ভাইটির দিকে তাকাতে বড় কষ্ট হয়, ওর কথা ভাবলে বুকটা আমার কান্নায় ভেঙে যায়। তবু পরিস্থিতিকে মেনে নিয়ে সবকিছু সামলে নিতে হয়। তাই আপনারাও সবাই মনকে শক্ত করে পরিস্থিতির দাসত্ব বন্ধনে নিজেদের কর্তব্যে আপনারা সবাই প্রতি হন। বোন পালক, তুমি প্রথমে তোমার বোনকে ফুলের মালা পরিয়ে তার আত্মার পিস মানে শান্তি কামনা করো। যাও যাও। কৌশলী, আমি তোর হতভাগিনী বড় দিদি চোখের জলে প্রার্থনা করছি, যতক্ষণ না খুনির সাজা আমি নিজের চোখে দেখতে পেরেছি ততদিন সেই আত্মা শান্তি পাবে না, সেই আত্মা শান্তি পাবে না। কৌশলী, আমি তোমার আত্মার শান্তি কামনা করি। তুমি যেখানে থাকো ভালো থেকো। কৌশলী, আমি তোর ছোটবেলার সঙ্গী বর্ষা, তোর কাছে আমার একটাই প্রার্থনা, সত্যের ডাকে সাড়া দিয়ে আসল সত্যটা সবার সামনে এনে দি, সবার সামনে এনে দি। আমি ভিখারি চরণ বনমালী বলছি, আমার অনুরোধ আবেশবাবুকে তোমার কথা ভোলার শক্তি দাও, শক্তি দাও। এবার তুই যা ভাই, বৌমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাকে যা। না দাদা না, পৌশালীর প্রতি আমার শ্রদ্ধা বা ভালোবাসা নয়, আমি পৌশালীর বেদিস্থলে দাঁড়িয়ে কথা দিচ্ছি যতদিন বাঁচবো তার স্মৃতি এই বুকে নিয়ে বাঁচবো, এই বুকে অন্য কোনো মেয়েকে আমি ঠাঁই দেব না, এ আমার চির প্রতিজ্ঞা। আমি তোমার সমাধি বেদিস্থলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তোমার খুনিকে আমি ধরবই ধরবো। আর আমি সেই খুনির বিরুদ্ধে আদালতে নজিরবিহীন দণ্ডের পেয়ার। কি কে কে ওখানে চাদরে মুখ ঢাকা দিয়ে পলাশ গাছটার আড়ালে লুকিয়ে পড়লো? কে কে ও? তুমি যে হও না কেন গাছের আড়াল থেকে বেরিয়ে এসো, নইলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। না দোষদা না, আজকের এই শুভ দিনে আমি কোনো অঘটন ঘটতে দেব না। এই যে শুনছেন আপনি যেই হন না কেন, আজকের দিনে আপনি আমার শত্রু হলেও আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। দয়া করে আপনি আমাদের সামনে আসুন। হ্যাঁ, আমি কৌশলী বনের স্মৃতি সমাধিস্থলে অনাহুত ভাবে চুপি চুপি এসেছিলাম। তোমরা সবাই চলে গেলে, তার প্রতি আমার শ্রদ্ধা, আমার স্নেহ, দুফোঁটা চোখের জল নিবেদন করে বলতে, কৌশলী বোন, তোমার অতৃপ্ত আত্মা চির শান্তি লাভ করুক, চির শান্তি। শান্তি নয়, শাস্তি। আমার জীবনের কালরাও ওই যুধিষ্ঠির ঘোষালকে আমি চরম শাস্তির মুখোমুখি দাঁড় করাবো। সেই জন্যই তো চারিদিক থেকে আমি চক্রান্তের জাল পেতে দিয়েছি। আমি বুঝলাম তোমার জালে আমার ওই বোকা শোকা দাদা সেমিনাল পাচার করতে গিয়ে ওই পুলিশের হাতে ধরা পড়ে যায়। না, পুলিশের দৃষ্টি রাঘব বল ছাড়া কখনো চুনোপুটির উপরে পড়ে না। তাছাড়া রাঘব বলকে ধরার মতো সময় বা ডেট যখন আমি জানিয়ে দিয়েছি, তখন তোমার দাদার ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। নিশ্চিন্ত হলাম, কিন্তু আবেশ তো সমাধির কাছে এখনো এলো না। আসতে তাকে হবেই, কারণ সারাদিন পৌশালীর সমাধিকে জড়িয়ে ধরে চোখের জলে সে বুক ভাসিয়েছে, কাজে সমাধির কাছে তাকে আসতেই হবে। তাছাড়া বর্ষা তার কানে পৌশালীর কথা মন্ত্রের মতো জপ করবে, কাজে সমাধির কাছে তাকে আসতেই হবে। আসছে ওই দেখো মাস্টার বাবু, আবেশ পাগলের মতো ছুটতে ছুটতে এদিকেই আসছে। চলো আমরা এখান থেকে একটু গা ঢাকা দিই।
আমি এখান থেকে কিছুতে বাড়ি ফিরে যাব না। আমাকে এখান থেকে কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না। আর সারা দিন রাত কৌশলীর সমাধিস্থলে বসে আমি তার সঙ্গে গল্প করব, ভালোবাসার গল্প, আমার প্রেমের গল্প। তারপর ভালোবাসার আবদারে আমি যখন তার কলে মাথা রেখে গান শুনতে চাইবো, তখন সে সুরের জাদু ঢেলে দিয়ে গাইবে। তুমি যেও না পৌশালী, ছোট বাবু, পৌশালী, আমার পৌশালী এসেছিল। আবার তুমি রাস্তার মধ্যে এসে পাগলামি শুরু করে দিয়েছো। না পাগলামি নয়, বিশ্বাস করো, আমি আমার নিজের চোখে দেখেছি। কি দেখেছো আবেশ? পরনে লাল বেনারসি, কপালে চন্দনের টিপ, ঠিক যেন আমার সেই ফুলসজ্জার ফুলরানী। তোমার মনের ভ্রম ভাই, যে যায় সে ফিরে আসে না। আসে না ঠিকই, তবে এসেছিল না তার প্রেত আত্মা। কি বলছেন? বলছি নয়, দেখেছি পূর্ণিমার ওই আবছালো তার ছুটে পালিয়ে যাওয়া। মানে এটা অতি সিম্পল, মানে সহজ। আমার ভাইটাকে পাগলে পরিণত করে দেওয়ার জন্য এটা কোনো শয়তানি চক্রান্ত। কিন্তু আবেশ বাবুর ক্ষতি করে কার লাভ জানি না, তবে এই চক্রান্তের জাল আমি খুব শীঘ্রই ছেড়ে ফেলবো। তারপর গৌরচাঁদের কৃপায় তার পরিণতিটা যে আমি কোন পথে নিয়ে যাব, সে একমাত্র আমি আর এই গড মানে ভগবানই জানেন। হ্যাঁ, চল ভাই, এবার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটু স্লিপ মানে ঘুমোবি। চল। না, আমি এখান থেকে কিছুতে যাবো না দাদা, আমি কিছুতেই যাবো না। আবেশ, তুমি অবুঝ হয়ে না, দেখো আমরা তোমাকে সবাই নিয়ে যেতে এসেছি। আমি এখান থেকে কিছুতেই যাবো না। আবেশ, কথা শোনো। বললাম তো, আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। তুমি যদি এইভাবে অবাধ্য হও তাহলে আমরা খুব দুঃখ পাবো। কিন্তু আমার দুঃখটা তোমরা কেউ বুঝলে না। প্রিয়ার সমাধিস্থলে বসে তার সঙ্গে গল্প বলে নিজেকে যে একটু হালকা করব, সেটাও তোমরা আমাকে হতে দিলে না। সারাদিন তো এখানে বসে কাটালি ভাই, এবার অন্তত আমার কথাটা শোন, না হলে ওই শয়তানিটা এসে তোকে নিয়ে তার চক্রান্তের খেলা শুরু করবে। কে দাদা, তুমি কার কথা বলছো? ওই মেয়েটা যাকে তুমি পালিয়ে যেতে দেখেছো? না দাদা, না, ও হচ্ছে আমার ভালোবাসার ফুলরানী, আমার ফুলসজ্জার ফুলরানী, আমার প্রাণের প্রতিমা। তবু যখন আমার হৃদয় বাগার কলব্দ শুনেও তোমরা আমাকে এখানে থাকতে দেবে না, তখন আমি তোমাদের সবার হাত ধরে নীরবে বাড়ি ফিরে চললাম। পালিয়ে যাব। চাকরি জবাব দিয়ে
বউয়ের হাত ধরে বাড়ি পালিয়ে যাব। বলি যাব না কেন শুনি? আমার নাম ভিখারি চরণ বনমালী। মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই উনার মতলব জানি না। যুধিষ্ঠির ঘোষালে বৌমার সমাধির পাশে ভূত বেরোলো, অমনি উনার মাথায় সন্ধ্যের পোকা নড়ে উঠলো। ভূত ধরতে হবে, তাও ডিউটি এসে কিনা বললো আমার ঘাড়ে। মা গো, গেছি গো, এবার মনে হয় আমার বউটা বেধবা হবে গো। কি শুরু করেছেন আপনি? থানাটাকে দেখে আপনার হাট বানিয়েছে। এ কি সার্কাসের জোকাসের যে কোথায় চললেন? আগে বাড়ি বাড়ি? আগে হ্যাঁ স্যার, আগামী পরশু আমার বিয়ে, তাই ছুটি নিতে এলাম। এ জীবনে আর কোটা বিয়ে করবেন ঠিক করেছেন? কথা কেন বলছেন স্যার? দুটো বার করে তো একটাই টিকেছে, তাকে আমি টোকিয়ে মহাপাপ করতে ভুল ডায়লগ বলে ফেললাম। কি হলো? বউ থাকতে বিয়ে করে জেলের ভাত খাওয়ার শখ হয়েছে বুঝি? আগে স্যার, বিয়ে নয় অন্নপ্রাশন। অন্নপ্রাশন। আপনার আবার ছেলে হলো কবে? অনলাইনে কিনলেন নাকি? তেরিকা, আগে থেকে ভাবিনি, তাই উল্টো পাল্টো ওই ডায়লগ বলছি। কিন্তু কিন্তু ছুটি তো আমাকে নিতেই হবে। তবে কি বলি ঠিক মনে পড়ে গেছে, সাধক বলে স্যার অন্নপ্রাশন নয়, আমার বউয়ের 7 বক্ষণ। আমার বউয়ের 7 মাস চলছে তো। চুপ করুন। বিয়ে নয় অন্নপ্রাশন, অন্নপ্রাশনে 7 ভক্ষণ। ফাজলাম আমার জায়গা পাননি। ফাজলাম নয় স্যার, মাইরি বলছে ছুটি আমাকে নিতে হবে। কিন্তু আপনার এত ছুটির দরকার কি? আগে ভয় কিসের ভয়? আগে আবেশ বাবুর মিতাস্ত্রী ভূতের ভয়। চুপ করুন। জানেন না পুলিশের অভিধানে ভূত বলে কিছু নেই? জানি স্যার, তবু ভাবলে না কাটা যেন কেমন কুলিয়ে যায়। চাকরি যদি বাঁচাতে চান এই মুহূর্তে ডিউটিতে যান। এবার থেকে ওই ভৌতিক রহস্যের মুখোশধারীকে ধরতে আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? বড় বাঁচালেন স্যার। পুলিশ হলেও না অল্পতে আমি ভয় পাই, কিন্তু এবার আর ভয় পাবো না। কেন সামনে তো থাকতে হবে না? থাকবো আপনার বডি বরাবরের একেবারে পেছনে। যত সব আহাম্মকের দল, এদের জন্য ডিপার্টমেন্টের এই দুর্গতি। তবে আমার বিশ্বাস ওই ভৌতিক রহস্যটা কোনো চতুর মানুষের কাজ, কোনো গোপন উদ্দেশ্য সাধন করার জন্য জাল পেতেছে। কিছুদিন হলো বেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্চর্যকর ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে। মধুপুর খেয়াঘাটের পথে সন্ন্যাসীদের আবির্ভাব, তারপর আমার কোয়ার্টারে আগমন। কিন্তু আমার কোয়ার্টারে ওদের আসার কারণটা কি থাকতে পারে? এই কারণ থাক না কেন, সে খোঁজে তো দরকার নেই, আদর্শ দরকার নেই। তুমি? হ্যাঁ রে, বাড়িতে একটা কথা বলবো বলে সুযোগ পাইনি, তাই আমাকে থানায় আসতে হলো রে ভাই। কি কথা দাদা? যে কথা তোর ভবিষ্যৎ সম্পর্কে আমাকে দিন রাত ভাবায়, যে কথা সোনার সংসারটা ভেসে যাওয়ার আশঙ্কা এই পঙ্গু মানুষটাকে ভয়ে ভীত করে তোলে, সেই কথা। দাদা, ছোটবেলা থেকে কোনোদিন আমার অবাধ্য হসনি। আজ তোকে একটা অনুরোধ করবো ভাই, তোকে রাখতেই হবে। কি দাদা? যত তাড়াতাড়ি সম্ভব এই থানা থেকে তোকে বদলি নিতে হবে। বদলি? হ্যাঁ রে, বদলি। এটা আমার প্রাণের আকুতি, নইলে ওরা আমাকে সর্বহারা কাঙাল করে দেবে। কারা দাদা? তুমি কাদের কথা বলছো? সে কথা শুনতে চাসনি? সে কথা আমি বলতে পারবো না রে, সে কথা আমি বলতে পারবো না দাদা। একটা ভাইকে হারিয়ে আমার বুকের একদিক খালি হয়ে গেছে। তোকে হারিয়ে সারাটা বুক আমি খা করতে পারবো না রে, খা করতে পারবো। আমাকে নিয়ে তুমি ভেবো না দাদা। পুলিশ হলো আইনের প্রহরী, প্রশাসনের রক্ষী, আর আমরা হলাম সেই প্রশাসনের পাহারাদার। তাই ভয় করাটা আমাদের সাজে না। কিন্তু যে সংসারে ভয়ঙ্কর হুদ প্রবেশ করে গোপনে তাণ্ডব চালায়, সে সংসারটাকে রক্ষা করা কি তোর কর্তব্য নয়? এ কথার মানে কি দাদা? বৌমার প্রতি একটুখানি সচেতন হও ভাই।
সে আমাকে 5-4 মাস খাটানোর জন্য আমি তোর কান ভারী করছি না, যেটা সত্যি কথা সেটাই তোকে বলছি। দাদা, হ্যাঁ রে, আমাদের শত্রুকে ঘরের মধ্যে ডেকে এনে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা তোকে ধৈর্য ধরে বুদ্ধিমানের মতো নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ বৌমার সঙ্গে যার অবাধ মেলামেশা, সে হচ্ছে তোর জীবন বিপন্নের আত্মঘাতী বোমা। কে সে দাদা? কার কু উদ্দেশ্যের ফাঁদে পা দিয়েছে অঙ্কিতা? পলাশ বনের নাম করা গুন্ডা কালিয়া। তার মানে শয়তান যুধিষ্ঠির ঘোষালের বিছানো জাল। নো নেভার! শয়তান যুধিষ্ঠির ঘোষাল তোমার অপরাধের তালিকায় এবার আরেকটা মারাত্মক অপরাধ যোগ করলো। আর সেই অপরাধের সাজা যে কত ভয়ঙ্কর সেটা আমি তোমাকে 2 দিন পরে টের পাইয়ে দেবো। না দোষ না, এইভাবে ধৈর্য হারিয়ে কোথাও ছুটে যাস না রে ভাই, কোথাও ছুটে যাস না। না দাদা না, তোমারও মতে আমি এক পাও ফেলবো না। নিজের সম্মান, বাড়ির সম্মানকে অক্ষুণ্ণ রেখে বোকা বোবার মতো আমি জ্বালিয়ে যাব আমার প্রতিশোধের যজ্ঞাগ্নি। আর সেই যজ্ঞে আহুতি দেব যুধিষ্ঠির ঘোষাল কালিয়া সহ আমার স্ত্রী অঙ্কিতাকেও। আদর্শ অঙ্কিতা দাদা, তার মানে থানার পুলিশ অফিসার আদর্শ মুখার্জির স্ত্রী। আচ্ছা, তোর আক্কেল বলতে কি কোনো কিছু নেই নাকি? আজ উড়িষ্যা থেকে নতুন পার্টি আসছে সেমিলিয়ান কিনতে, সে কথা জেনেও ওই প্রেমের বৈতরণীতে না গেলে নয়। ওই যে আদিবাসী লোকটা কি জানো নাম? জিয়ার। হ্যাঁ হ্যাঁ, জিয়ার। ওই জিয়ারের আরো কয়েকটা সেমিলিয়ান এখানে নিয়ে আসার কথা দাদা, কিন্তু এখনো আসলো না। তুই একটু পদে গিয়ে গিয়ে দেখ তো। ঠিক আছে, যা 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 যা। এই শোন শোন শোন, কাছে আয় কাছে আয়। তুই বরং আর একটা অন্য কাজ কর। ঠিক আছে। ওই যে খামার বাড়ির পাশের ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে খাট বিছানাটা পেতে দে। কেন দাদা? খাট বিছানা দিয়ে কি হবে? বাসো বাসো কার? আমার দাদা, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমি হেলে দুলে যাব। এই শালা, তুই কি জানিস না আমার বউটা অনেকদিন হলো মরে গেছে? ওই মেয়ে ছেলের ইয়ের সাথটা আর আমি পারছি না। ওই শোন শোন শোন, কাউকে বলিস না। আজ উড়িষ্যা থেকে এই যে নতুন পার্টি আসছে সেমিলিয়ান কিনতে, সে আমাকে উড়িষ্যা পরে গিফট, মানে একটা মেয়ে এক রাতের জন্য আমাকে উপহার দেবে। ହଁ ଦିଥାଏ। ମୁଁ ଯାହା ସାଙ୍ଗରେ ନୂଆ ବିଜନେସ ରିଲେସନ କରେ ତାଙ୍କୁ ଏ ଭଳିଆ ଗୋଟେ ସୁନ୍ଦରୀ ଝିଅ ଗୋଟେ ରାତ ପାଇଁ ଉପହାର ଦେଇଥାଏ। ଯୁଧିଷ୍ଠିର ବାବୁ, আরে এতে উত্তলা কাই কহুচন্তি? এতে উত্তলা কাই কহুচন্তি? আরে মু কইছিলি কেতে সেমিলন হচ্ছে, কেতে সেমিলন হচ্ছে? কটা মানে একটা গুটিয়ে? আরে না না না, আরো 2-3টে না একটু পরে এসে পড়বে। এই কালিয়া, ওরে জানা দেখ না, লোকটা দেরি করছে কেন দেখ না। ঠিক আছে, হবে লাগো কথা। আমি ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির হয়ে গেছি, লেকিন এই ব্যাগের মধ্যে 3টে বহুরূপী গিরগিটি রয়েছে। হ্যাঁ কালিয়া, ব্যাগের মুখটা খুলে দেখ তো সাইজ গুলো কেমন। ঠিক আছে দাদা। আরে রুহ 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 রুহ, দেখিবাকু কিচ্ছি প্রয়োজন নেই, কিচ্ছি প্রয়োজন নেই, যেমতি সাইজ হইনে বি চলিব। কিন্তু না দেখে শুনে। আরে কিচ্ছি প্রবলেম হব নাই, মু গুটে বি টঙ্কা কম দেবি নাই। দিও মতে দিও। আও তুমি এক কাম কিও, আও গুটে সেমিনার আনি দিও। আর এই নিয়ন্তু পুরে 1,20,000 টঙ্কা। জয় নিতাই, জয় নিতাই। ওরে ও কালিয়া, যা 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 যা, আর একটা সেমিনার নিয়ে এসে ওনাকে দিয়ে দে। যা যা। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন আমার সঙ্গে। আরে রুহ রুহ রুহ, আও গুটে কথা থিলা। কি কথা? যে কথাটা ন কইলে নহে, এ ঝিওটার আউ গোটে ভালো গুণ অছি। আপন মনে কইলে না সে পরিষেবা বি পাইবন্তু। পরিষেবা? কিসের পরিষেবা? আগে মো বাহার ডান্সার আছি, চাইলে নাচ গীত করে তোমার মনটা আমি ভরাই দিবি। জয় নিতাই, জয় নিতাই।
ওরে ও জিয়া, তুই একটু বাইরে গিয়ে অপেক্ষা কর, একটু আনন্দ স্ফূর্তি করে নেই, তারপর তো টাকাটা আমি মিটিয়ে দেবো। যা, ମୁଁ যা। କହିଥିଲି କି আরে আদিবাসী সাঁওতাল লোক রহু না টিকে নাচ গীত দেখিলে ভালো পাইব। বলছো? তাহলে থাক, তাহলে আর দেরি করছো কেন? শুরু করে দাও তোমার নাচার গান। নেলো ঝিও টিকে ভালো করি তো নৃত্য গীত শুরু করে দিও। মোতে হরে পুরানি বলি নুয়া 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 মোতে হরে পুরানি বলি নুয়া 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 আখির কথা কয়ে নুয়া নুয়া মোর লাজ করে নুয়া নুয়া আখির কথা কয়ে নুয়া 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 কে কে তুই? আমি তোর মৃত্যুদূত কৌশালীর প্রেতাত্ম। ও তুই তাহলে রাতের আধারে সুযোগ বুঝে আমার ভাইটাকে ম্যাড অর্থাৎ পাগলে পরিণত করে দিতে চাইছিলে। বুঝতে পেরেছো তাহলে, কিন্তু এটাও তো বুঝতে পেরেছো যে ব্যবসার নামে তোমার সঙ্গে কেউ চালাকি করে গেল। বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। ওই হারামজাদি, সত্যি করে বল কে তুই, আর কেনই বা ওই লোকটা তোকে দিয়ে আমার সাথে কি খেলা খেলতে চাইছে বল। যদি না বলি মেরে ফেলবো। হ্যাঁ রে, ওই পৌশালীর মতো না তোকে আমি গলা টিপে শেষ করে দেব। কিন্তু কৌশালী তো বাস্তব খুন করেছে, আপনি আমাকে মিথ্যা ভয় দেখাচ্ছেন কেন? না রে হারামজাদি, পৌশালীকে বাসর করে খুন করে না ওই বাস্তবকে আমি ফাঁসিয়ে দিয়েছি ঠিক এইভাবে। বাহ বাহ দাদা বাহ, এইটা হলো তোমার আসল চরিত্র। এ বাবা বাবা ভাই তুই এখানে? আমি তোমার আসল চরিত্র ধরা পড়ে গেছে দাদা, এবার কিন্তু আইন তোমাকে ক্ষমা করবে না। তুই তাহলে এত সব করাচ্ছিস, আবার পাগল সেজে নেকার মতো পাগলের অভিনয় করছিস। আই তোকে গলা টিপে না, ও কিছু করেনি, করেছি আমি। বাস্তব তুই? শুধু বাস্তব নয়, ওর সঙ্গে আমিও রয়েছি তোমার মুখোশ খোলার খেলায়। তার মানে তোমরা চালাকির পথ ধরে পৌশালীর আসল খুনির সন্ধান পেয়ে গেলাম। সাজরি মোবাইলটা দাও। মোবাইল? মোবাইল, কারণ এটা তোমার স্বীকারোক্তি আমি সংগ্রহ করে রেখেছি। এ বাবা ভাই বাস্তব, এই মোবাইলটা ফিরিয়ে দে ভাই, মোবাইলটা ফিরিয়ে দে। দেখ এই এলাকায় আমার একটা পজিশন আছে, আমি এখানকার অঞ্চল সভাপতি। তোরা তোরা কি চাস আমাকে কেলেঙ্কারিতে ফেলে দিতে? এবার দেখ পুলিশ তোকে কেমন হাত কড়া পড়ায় টানতে টানতে নিয়ে যায়। পুলিশ? হ্যাঁ পুলিশ। এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না যুধিষ্ঠির ঘোষাল। তার মানে? আমার আসার গন্ধ পেয়ে তোমার ওই নেড়ি কুত্তাটা বাগান বাড়ি ছেড়ে পালিয়েছে। কি স্যার আপনি? এই সব, তোমরা কেউ পালানোর চেষ্টা করবে না, নাহলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হবো। কেউ পালিয়ে যাবে না স্যার, কেউ পালিয়ে যাবে না। মেসেজ ছিল এই খামার বাড়িতে উড়িষ্যার এক চোরা কারবারির সঙ্গে সামিলের হাত বদল হবে। তাহলে বর্ষা আবেশ তোমরা এখানে। সামিলন হাত বদল হয়ে গেছে স্যার। যুধিষ্ঠির বাবু, কোথায় আপনার সেই ব্যবসায়ীটি? ও ব্যবসায়ী নয় স্যার, ও আমাকে বাঁচানোর জন্য আপনার ভাই এই বাস্তব। পালাও, পালিয়ে যাও, তোমরা সব পালিয়ে যাও, যে যেদিকে পারো পালিয়ে। Oh my God! বাস্তব আমার কোনো কথা না শুনে গুলি খেয়ে পালিয়ে গেল সঙ্গে শয়তান যুধিষ্ঠির ঘোষাল। কিন্তু পুলিশের হাত থেকে পালিয়ে যাবে কোথায়? আগে আগে বাস্তবকে আমি খুঁজে বার করি, তারপরে যুধিষ্ঠির ঘোষালের পালা। ওকে আমি বুঝিয়ে দেবো পুলিশ ছুড়ে 36 খা, এই আদর্শ মুখার্জি ছুড়ে 36 গুণ বেশি। বললাম তো আমার কিচ্ছু হবে না, তো ওই ছুরিটা দিয়ে আমার পায়ে। আমি পারবো না বাস্তব, আমাকে বড় ভয় করছে। কেন বুঝতে পারছো না? গুলিটা না বার করলে আমার প্রাণ নিয়ে সংশয় হতে পারে। আমি জানি
আমি জানি, বাস্তব জানি, তবু আমি পারবো না। জানি না পুলিশের তাড়া খেয়ে কে কোথায় পালিয়েছে। আপাতত সাজলি যদি থাকতো। থাকবে মাস্টার বাবু, থাকবে। সাজনি তার জীবনকে বেপুরা করে সব সময় তোর কাছে থাকবে। সাজলি, তুমি বাস্তবকে ভালোবাসা বর্ষা, সাহস করে এটুকু আঘাত যদি না করতে পারো, তাহলে বাস্তবকে হারানোর আঘাতটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাস্তবের মতো ছেলেকে অনেক মেয়ে ভালোবাসতে চাইলেও ওই বাস্তবের মতো ভালোবাসার সৌভাগ্য তোমার মতো আর কারোর হয় না গো। সাজলি ভালোবাসার জীবনের স্থান তোমার জন্য নয় মাস্টার বাবু। তোমার প্রেমে নিজেকে উজাড় করে দিয়েছে, তাই তো এখানে আসার পর তোমাদের সব কথা শোনার পর আমার কিন্তু হিংসে হচ্ছে না। কারণ সুখ যে সবার কপালে হয় না। সাঞ্জলি, হ্যাঁ দাদা, মাঝ রাতে আমার সুখের স্বপ্নটা ভেঙে গেলেও এই বর্ষার স্বপ্নটাকে আমাকে জাগিয়ে রাখতে হবে। কারণ তোমার মাস্টার বাবু যদি কিছু হয়ে যায়, ওই বর্ষার চোখে চলে আমার পবিত্র ভালোবাসা কলঙ্কে কালি লাগবে। তাই তো আমি বুকে সাহস বেঁধে ওই মাস্টার বাবুর পায়ের গুলিটা আমি বের করে দিচ্ছি। বর্ষা, এবারে এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে, কারণ কথাটা অনেকেরই কানাকানি হয়ে গেছে। আমি এই মোবাইলটা থানায় জমা দিতে চললাম। এই মোবাইলটা আমি থানায় জমা দিয়ে আমি নিজেকে পুলিশের হাতে সারেন্ডার করে দেবো। কি ঘরের সামনে এসে একটা গাড়ি দাঁড় করলো, তাহলে কি পুলিশের হাত থেকে পালিয়ে বেশি দূর যাওয়া যায় না বাস্তব মুখার্জি। তবু দুবার সেই দুঃসাহস তুমি দেখিয়েছো, এবার কিন্তু তা পারবে না। সারা বাড়িখানা সশস্ত্র পুলিশ বাহিনীতে ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা আইনের বন্দী। চলো সবাই গাড়ি থেকে ওঠো। দাঁড়ান অফিসার, এই শয়তানটাকে নিয়ে যাওয়ার আগে আমি একবার ওর মুখোমুখি হতে চাই। আমি একে প্রাণ ভরে অভিশাপ দিতে চাই, প্রাণ ভরে অভিশাপ। কি রাঙ্গাদা, আপনি আপনার কি বেশ দেখছি। আপনাকে চিনতে আমি ভুল করছি না তো? না, কি করে সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? তুমি কি বলছো বালকদি? একজন আদিবাসী জঙ্গলি মানুষকে তুমি? না, উনি আদিবাসীও নন, উনি জঙ্গলিও নন, উনি পলাশমণির প্রয়াত মাস্টার মশাই ছেলে রাঙাদা। আজ থেকে 18 বছর আগেকার কথা। সদ্য বাবা মা হারা জমজ 2 নাবালিকা বোনকে মানুষ করতে আমি বিয়ে করেছিলাম। আর বিয়ের 1 মাস যেতে না যেতেই হঠাৎ একদিন আমার বাড়িতে আগুন লাগে। আর সেই আগুনে লেলিহান শিখা ওনার সমস্ত কিছু ওলটপালট করে দিলে। এমনকি ওনার বাড়ির স্মৃতিচিহ্ন বাস্তুটুকু আর সেখানে নেই। রাজনৈতিক নেতাদের মধ্যে আজ সেখানে হয়েছে মরা পোড়ানোর শ্মশান। আর আজ সেই শ্মশান ভূমিতে দুঃখের স্মৃতি হয়ে জেগে আছে তোমার বোন পৌশালীর সমাধি। আমার বোন? হ্যাঁ, পৌশালী তো তোমারই বোন পালক। পরে আমি সব জেনেছি। সেদিন নিজের জীবন তুচ্ছ করে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়ে তুমিই তো তাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, সব দিনের মতো সেদিনও আমি খুব ভোরে আপনাদের বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছিলাম। আর এসে দেখি আপনার সারা বাড়িটা দাও দাও করে আগুন জ্বলছে। ভেতর থেকে শুনতে পেলাম একটা ছোট্ট শিশুর কান্না। কাছে পিঠে কোনো লোকজনকে দেখতে না পেয়ে সাহসে বুক বেঁধে ওই জ্বলন্ত ঘরের ভেতরে আমি ঢুকে গেলাম। তারপর ভগবানের দয়ায় পৌশালীকে অক্ষত অবস্থায় ঘরের এক কোণ থেকে তুলে নিয়ে আমি বেরিয়ে এলাম। আগুন লেগেছে বুঝতে পেরে পুবালি আর পৌশালীকে বুকে চেপে ধরে আমি বেরিয়ে আসছিলাম, কিন্তু একটা হঠাৎ আগুনের হলকা আমার উপরে এসে পড়ায় আমি আছড়ে পড়লাম। আর পৌশালী আমার বুক থেকে দূরে ছিটকে পড়লো। মুহূর্তে উঠে পড়ে পুবালিকে আঁকড়ে ধরে আমি পৌশালীকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হয়তো বা আঘাতের চোটে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাই অন্তত একটা বোনকে বাঁচানোর জন্য তার প্রতি কর্তব্য জ্ঞান হারিয়ে পুবালিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেই মুখ অচেনা ভরে নিরুদ্দেশের পথে পালিয়ে গেলাম। কেন আপনি সকালের অপেক্ষা না করে মুখ অচেনা ভরে পালিয়ে গেছিলেন? কেন? কারণ আমি জানতাম আমার বাড়িতে এমনি আগুন লাগেনি। একটা দুষ্ট শয়তান আমাদের সপরিবারে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর কেন মেরে ফেলতে চেয়েছিল? কারণ হলো আমার স্ত্রী। বিয়ের আগে ওই শয়তানটা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার শ্বশুর মশাই তার হাতে মেয়েকে তুলে না দেওয়ায় বিয়ের পর সে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। ঈশ্বরের কৃপায় সেদিন আমরা সবাই বেঁচে গেল। বাঁচাতে পারলাম না আমার অসুস্থ স্ত্রীকে। বন্ধুটার কথা ভাবতে গিয়ে ওই সর্বগ্রাসী আগুনের মাঝে ওকে আমি বলি দিয়ে দিলাম। আমরা কেউ বেঁচে নেই সবাই সেদিন জানলেও ঝাড়গাঁয়ের এক সাঁওতাল গ্রামে আশ্রয় পেয়ে এতটুকু বোন পুবালিকে নিয়ে আমি আত্মগোপন করলাম।
আর পৌশালীর জীবন সংকট ভেবে আমি তাকে নিয়ে চলে গেলাম ওই গৌরীপুরে। কিন্তু যার জন্য আমাদের রহস্যময় জীবন, সে কাল রাহুটে কে? যুধিষ্ঠির ঘোষাল। এই মুহূর্তে যুধিষ্ঠির ঘোষালের বাগান বাড়িতে ছুটে যা, নইলে ও আমাদের চরম ক্ষতি করে দিতে পারে। কি বাস্তব তুই? হ্যাঁ বর্দা, অনেক চেষ্টার পরে আমি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পেরেছি। সব কথা থাকা বাস্তব, পরে সব জানতে পারবে। বলো দাদা, বলো যুধিষ্ঠির ঘোষাল কি সর্বনাশ করেছে? শেরকে কর্তব্যের পথ থেকে সরিয়ে দিতে উনার স্ত্রীকে যুধিষ্ঠির ঘোষাল কালিয়াকে দিয়ে তুলে নিয়ে আটকে রেখেছে খামার বাড়িতে। শয়তান যুধিষ্ঠির ঘোষাল, তোকে শাস্তি দিতে বাস্তব আসছে। তুই এখন আইনের বন্দী, তোকে আমি ছেড়ে দিতে পারি না। আজ তুমি আমাকে আটকে রাখতে পারবে না মেজদা। এই নাও পৌশালী খুনের জবানবন্দির এই মোবাইল আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এবার তুমি আমাকে যেতে দাও, নাহলে তুমি যেমন অপরাধী দৃষ্টিতে আমার উপর গুলি ছুড়তে দ্বিধাবোধ করনি, তেমনি আমি আমার কর্তব্যের পথে এগিয়ে যেতে তোমার উপর গুলি ছুড়তে একবারের জন্য ভাববো না। কি শুরু করেছিস তোরা? কেন বুঝতে পারছিস না? দেরি হয়ে গেলে বৌমার চরম সর্বনাশ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি আদর্শদা, বাস্তব আপনার হাত থেকে কোথাও যাবে না। কিন্তু যুধিষ্ঠির ঘোষালের বিচারের এজলাসটা আমাদের হাতে ছেড়ে দিতেই হবে। কুমারী ঠিকই বলেছে আদর্শ। জীবন দর্শনের রুক্ষ মাটিতে কঠোর বাস্তবের কাছে বলি হয়ে আমার নীতি থেকে আমি সরে যেতে বাধ্য হয়েছি। তাই প্রতিশোধের মহালগ্নটা আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ভিক্ষে দাও, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। স্যার, তোমাদের সবার ইচ্ছায় জনহিতের স্বার্থে ওই কালপ্রিট যুধিষ্ঠির ঘোষালকে আমি তোমাদের হাতে তুলে দিলাম। আর তাই নিজে একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার হয়েও জীবনে প্রথমবার আমি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিলাম। চলো আমরা সবাই যাই ওই যুধিষ্ঠির ঘোষালের খামার বাড়িতে। তোকে বছর হাতে তুলে দেবো বলে এই খামার বাড়িতে তুলে এনেছি। ঠিক আলি, আমি ভাবতেও পারিনি তুই এত নিচ। বলে গেছে হরিদাসী চাঁদার ঝাল বেশি। স্বামী থাকতে পর পুরুষে মজে ওকে আবার নিচ বলছো? না না না, ও নিচ নয়, নিচ তুমি। আর এই সব কাজ যে সমস্ত মেয়েরা করে তারা শুধু নিচ নয়, একটা প্রস্টিটিউট মানে গণিকা। দূর গাধা, এই সম্পর্কে দেখে আমার মুডটাই নষ্ট হয়ে যাবে না এখন? না দাদা, মন নষ্ট করলে চলবে না। ওর স্বামীটা বাস্তবকে ধরার জন্য হন্য হয়ে ছুটে বেড়াচ্ছে। এই সুযোগে ওকে বুঝিয়ে দাও যে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করার ফলটা কত বড় ভয়ঙ্কর হয়। না কালি না, কতদিন ওই মেয়ে ছেলের ইয়ের স্বাদটা পাইনি। এসো আমার কাছে, এসো, ধরা দাও আমার বুকের মধ্যে, ধরা দাও। খবরদার জানোয়ার, আর এক পাও আমার দিকে এগিয়ে আসবে না, আমি বলে দিচ্ছি। জয় নিতাই। আরে এ মেয়ে বলে কি কাছে নাই এগুলে? জয়েন্ট অ্যাকাউন্টটা খুলবো কি করে? জানোয়ার, মুখটাকে আজ আমি মেরে ছোকলো সিরকানা, তাই বলে কি প্রেম দেব না? মেরে ছোকলো সিরকানা, তাই বলে কি প্রেম দেব না? কাছে না গেলে পরে খুলবো কেমন কাপড়ে, কাছে না গেলে পরে খুলবো কেমন কাপড়, কাছে না গেলে পরে খুলবো কেমন। তোর কুকীর্তির ষোলকলা এভাবে পূরণ করবি, কিন্তু পারবি না রে শয়তান, পারবি না। তোর মতো অসুরকে নিধন করতে আমার মতো দুর্গা যুগে যুগে আবির্ভাব হয়। আর তোকে নিধন করতে আজ থেকে আমি সাজলাম কলির দুর্গা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्कृता नमो भगवती नमो नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण नमस्कृता नमो नमो या देवी सर्वभूतेषु
নমো নমঃ। সাজলি, আমি তো পায়ে ধরে বলছি, আমাকে ক্ষমা করে দে। আমি আজ থেকে ভালো হয়ে যাব। আমি সমাজে ভালো ভালো কাজ করব। আমার বিষয় সম্পত্তি যা আছে না, সব আমি গরিবদের বিলিয়ে দেব। তোমরা তোমরা সবাই আমাকে ক্ষমা করো। না, তোমার মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তোমার জন্য আমার সারাটা জীবন আজ শেষ হয়ে গেছে। করুণা চেয়ে তুই আমার বোনকে অকালে ঝরিয়ে দিয়েছিস। তুই আমার সোনার সংসার শ্মশান করেছিস, তাই তোকে আমি বাবা গো, মা গো, মেরে ফেললো গো। কে আছো, বাঁচাও গো। আজ তোকে বাঁচাতে কেউ আসবে না। অনেকের জীবন তুই এলোমেলো করে দিয়েছিস, অনেকের চলার গতি তুই থামিয়ে দিয়েছিস। তাই আজ আমি বলে গেছে হরিদাসী, পচা বেশি। চুপ কর শয়তানি। আজ যা কিছু ঘটে গেছে সব তোর জন্য। তাই তোর মুখ দেখাও মহাপাপ। আজ আমার মরে গেলেও আমার কোনো দুঃখ নেই। পুবালি বোন, আমার যাওয়ার আগে আমি তোর প্রতি একটা কর্তব্য পালন করে যেতে চাই। আবেশের জীবনে পৌশালী ক্ষণিকের জন্য এলেও সে পদ্ম পাতার জলের মতো অকালেই গড়িয়ে পড়েছে। তাই তার শূন্যস্থান তোকেই পূরণ করতে হবে বোন। আবেশ, আজ থেকে পুবালি তোর কাছে পৌশালী হয়েই থাকলো। বর্ষা, আমার এই চলে যাওয়াটাকে তুমি ভেবো না আমি তোমায় দিয়েছি ফাঁকি। মেঘহীন রাতে বাতায়নে এসে দাঁড়িয়ে একা আমি খসে পড়া তারা হয়ে তোমায় জানাবো, ভালোবাসাই পারে করতে জীবন। ভালোবাসাতেই যত ক্ষয়। ভালোবাসা হলো ঈশ্বরের দান, নয় তো ভালোবাসা পদ্ম পাতার জল। ভালোবাসা গড়তে জীবন, ভালোবাসা যত ভালোবাসা ঈশ্বরের দান, ভালোবাসা পদ্ম পাতার জল, ভালোবাসা ভালোবাসা